স্বাগত জানাচ্ছি সিলেট আই নিউজের আলাপন অনুষ্ঠানে। সাথে আছি সবসময়ের মতো আমি বিহিরানী নাম। আজকে যে অতিথি আমাদের সাথে আছে ওনার সম্পর্কে যদি প্রথমে একটু বলে নিই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে চলুন অতিথির পরিচয়টা দিয়ে নিই। আজকে আলাপন অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সিলেটের জনপ্রিয় রাজনীতিবিদ, সিলেট জেলা যুব মহিলা লীগের বর্তমান সভাপতি, সিলেট সিটি কর্পোরেশন 19-20 এবং 21 নং ওয়ার্ডের কাউন্সিলর, কবি নাজনীন আক্তার কণা। আপুর কাছে সরাসরি চলে যাব এবং চলে গিয়ে ওনার সাথে আজকে জমিয়ে আড্ডা দিব। ওনার অজানা সব কথা আজকে আমরা আলাপনের সাথে শেয়ার করব। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। নাজনীন আপু, কেমন আছেন? ভালো আছি। আমাদের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি দেখি আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। প্রথমত যদি আমি জানতে চাই যে আপনি তো একসময় সিলেটের রাজপথ কাঁপানোর একজন রাজনীতিবিদ এবং সিলেটের সিটি কর্পোরেশনের টানা 2 বারের মতো নির্বাচিত কাউন্সিলর। আপনি যখন রাজনীতিতে এলেন তখন সিলেটের মেয়েরা ঘর থেকে বের হতে পারত না, তো সেই জায়গা থেকে কিভাবে আপনি রাজনীতির পথে এলেন এবং কিভাবে এই পথ চলাটা কিভাবে শুরু হলো? ধন্যবাদ বিথি আপনাকে। আমি যখন রাজনীতিতে এসেছি, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম মদনমোহন কলেজে একাদশ বাণিজ্য, তখন থেকে আমি রাজনীতির সাথে যুক্ত হয়েছি। মূলত আমি সিলেট সরকারি কলেজ যখন বিকমে ভর্তি করি, ইন্টার পাস করার পর তখন আমি ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই ছাত্র সংসদ তখন থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমি ছোটবেলা থেকে আসলে অন্যায়কে সাপোর্ট দিতাম না, অন্যায় প্রতিবাদ করতাম এবং ছোটবেলা থেকেই আমি স্কুল সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত। তখন সিলেটে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে। স্বাভাবিক শেষে আমি কলেজের স্টুডেন্ট হিসাবে আমাদেরও অনেক দাবি দেওয়া ছিল। সেই হিসাবে মেয়েরা এতটুকু হয়তো বাইরে আসতো না মেয়েরা তখন, তারপরও অনেক মেয়েরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আর আমি মূলত আমি চিন্তা করেছি যে আমাদের নারীরা সুস্থ নির্যাতিত মেয়েদের দাবি দেওয়া আদায়ের আন্দোলনেই নেমেছিলাম। সেভাবে আস্তে আস্তে আমি জাতীয় রাজনীতির সাথে যুক্ত হয়েছি। মানে সেই থেকেই আপনার এই রাজনীতির পথে চলে আসা। এবং আমরা যতটুকু জানি যে আপনি তো সিলেট জেলা যুব মহিলা লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, পাশাপাশি সিসিকেরও কাউন্সিলর। এত কিছুর পরও মানে কিভাবে লেখালেখির পাশে আছেন বা লেখালেখির সাথে সংযুক্ত আছেন? আমি আসলে সত্য কথা যেটা, রাজনীতিতে ভালোভাবে যুক্ত হওয়ার আগ থেকে আমি কিছুটা লেখালেখির সাথে জড়িত। ছোটবেলা থেকে আমার একটা সংস্কৃতি মন ছিল। আমি গান সাহিত্য সংস্কৃতি এগুলো পছন্দ করতাম, আর আমি তখন থেকে লেখালেখি করতাম। আর আসলে লেখালেখিতে যে স্পেশাল কোনো সময় দিতে হয় সেরকম না। সেটা তো একটা মনে করেন আমার হঠাৎ একটা জিনিস মনে আসলো বা একটা কবিতা, দেখেন তখন রাত 2টা হোক 3টা হোক, যখন মনে আসলো তখন ওকে লিখলাম। তাতে আলাদা কোনো সময় দিতে হয় না। আর সংগঠন করতে হলে যে লেখালেখি সংগঠন করে অবশ্যই কিছুটা সময় দিতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়, আমি বিশ্বাস করি। আমি এগুলা সময় বের করে নিই। মানে এটা আপনার অবসরের একটা মানে মাধ্যম। এটা মানে আমি আর কাজ ছাড়া থাকতে পারি। মানে আমি পড়াশোনা, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, আমার নিজের সংসারের রান্না বান্না, ছেলেদের পড়াশোনা সবকিছু আমি একসাথে আমি সময় বের করে নিই। আমি ঘুম থেকে ওঠার পর থেকে আমার একটা নিয়ম থাকি যে মনে চেতনা ফেরা করি, তখন কত সময় পেলে ওই লেখালেখি লাগে। মানে 2 হাতে 10 দিক সামলান এরকম আমি চেষ্টা করি। আমি আগেই বললাম যে এমনিতে গল্প বুঝতে পারতা, কাজ ছাড়া আমি থাকতে পারি। দর্শক যারা দেশ এবং দেশের বাহিরে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, প্রথমে বলে নেই সিলেট আই নিউজ আলাপন অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন কণা।
ওনাকে যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে জানতে। এবং আপু, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি যে সিসিকের কাউন্সিলর হিসেবে যদি প্রশ্ন করি আপনাকে, যে আপনার এলাকায় পানির সমস্যার জন্য মানুষেরা মাঝে মধ্যেই আন্দোলন করেন, এই সমস্যা সমাধানে আপনার কি ভূমিকা? আমি আমার নির্বাচনী অঙ্গীকারে ছিল বিদ্যুৎ পানি, মানে একটা পরিচ্ছন্ন নগর গড়া এবং পানির খাবার বা সুপেয় পানির তো সমাধান অবশ্যই হবে, কিন্তু তারপরও যে সিলেট শহর যাতে পানির নিচে না থাকে এই বৃষ্টির সিজনে, আমরা তো সিলেট ডিজিটাল সিলেট করতে হলে যে সিলেট পানি বৃষ্টির সিজনে অন্তত জলাবদ্ধতা হবে না, সেই সবসময় আমি সে আন্দোলন চালিয়ে যাই। আপনি যেটা বলছেন সেটা হলো আমার খাওয়ার পানি, সেটা তো আমাদের মৌলিক সমস্যা। পানি অপর নাম জীবন, পানি ছাড়া মানে আমরা অচল, পানি বিদ্যুৎ এগুলা ছাড়া আমরা অচল। যাই হোক, আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমি সবসময় আমার পানি সেকশনের সাথে যোগাযোগ এবং কিভাবে মানুষ সহজভাবে মানে পানি সমস্যা দূর করতে পারে, আমি আমার মেয়র মহোদয়ের সাথে এবং পানি বিদ্যুৎ একটা স্থায়ী কমিটি আছে তাদের সাথে আমার সবসময় যোগাযোগ, যাতে আমি মানুষের পানি সমস্যার সমাধান করতে পারি। আমি চেষ্টা করে মোটামুটি আমরা এখন আর আমাদের তেমন কোনো সমস্যা নেই, আগামীতে আমরা আরো সমস্যার সমাধান করতে পারবো, রমজান মাসে একটু সমস্যা ছিল। যদি এরকম হয় আর কি, যে একজন কাউন্সিলর হিসেবে আপনি কতটুকু সফলতা পেয়েছেন, কিংবা একজন সাধারণ মানুষ হিসেবে আপনি সাধারণ মানুষের কাছ থেকে কিরকম ভালোবাসা পেয়ে থাকেন? এরকম তো আসলে অনেক ভালোবেসে তো নির্বাচিত করেছি। আমি সবসময় চেষ্টা করি যে মানুষ আমাকে ভোটে দিয়ে নির্বাচিত করেছে, আমাদের প্রতিটা মানুষের মনে করি আমাদের দায়িত্ব এটা যে নির্বাচিত প্রতিনিধি হিসাবে নয়, আমরা একে অপরের জন্য, মানুষের জন্য, জীবনের জন্য আমি সেটা বিশ্বাস করি এবং আমি সবসময় মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করি। সেটা আমি আগামীতে ইলেকশন করবো কিনা সেটা ব্যাপার না, ব্যাপার হলো আল্লাহ তো বলেছেন যে দুনিয়াতে যারা আছে তুমি তাদের দেখে রাখো, আমি তোমাকে দেখে রাখবো আর কিনা। আমি বিশ্বাস করি যে আমাদের অবশ্যই সবাইকে আমাদের মানুষের সেবা করতে হবে এবং আল্লাহর সৃষ্টি সবকিছু সেবা করতে হবে। যদি বলি যে জীবনের এতটা অংশ পের হয়ে আসছেন, তো যদি এই এতটুকু জার্নির মধ্যে যদি বলি যে আপনার কি এরকম কোনো কিছু মনে হয় যে আমার জীবনে এই একটা জিনিসের অপূর্ণতা থেকেই গেল, এরকম কিছু কি আছে জীবনে? অপূর্ণতা বলতে আমি তো মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, তারপরও আমি শান্তিতে মানুষের জন্য আরো কাজ করতে চাই, এটা অপূর্ণতা আছে। আমি যেমন আমাদের ইয়াং জেনারেশন আছে যারা পড়াশোনা করছে কিন্তু কাজ পাচ্ছে না, আমার একটা দুঃখ যে পড়াশোনা করতেছে কিন্তু তাদের আমি কাজ দিতে পারতেছি, এরকম অনেক অপূর্ণতা আছে। আমি মন মতো আমি চাই সবাই শান্তিতে সুখে থাকো, আমি শান্তির সপক্ষে আমার লড়াই। মানুষ সুখে কতটুকু থাকবে বড় কথা নেই, তবে শান্তিতে থাকুক সেটা চাই। সেটার জন্য আমাদের সিটি কর্পোরেশনের আমি অনেক সময় আমি কাউন্সিলর নির্বাচিত, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, আমাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না, নারীর ক্ষমতায়ন এখানে মিথ্যে। এখানে প্রশাসনিকভাবে বোঝানো হয় আমাদের যে আপনাদের তো 3 ওয়ার্ডের 3 পুরুষ কাউন্সিলর আছে, আমরা যে ভোটে নির্বাচিত একটা তারা বুঝতে চান না। আসলে যোগ্যতার বিচারে আমি মনে করি নারী এবং পুরুষ সমান। আমি মনে করি একটা চেয়ার সে নারী হোক বা পুরুষ হোক, যে যোগ্য তাকে বসানো হবে, সেখানে নারী বলে তাকে অবহেলা করা হবে। আপনি আমার কাছে আসছেন, আপনি যোগ্য নারী বিধায় তো আমার সাক্ষাৎকার নিচ্ছেন, পুরুষের প্রয়োজন আছে। আমি মনে করি আমাদেরকে যদি সঠিকভাবে প্রশাসনিক দুর্বলতা আমরা সিটি কর্পোরেশন কাটিয়ে উঠতে পারি, প্রশাসন যদি সচল থাকে, দুর্নীতিমুক্ত থাকে, তাহলে আমি আমার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং আপনি যেটা বলছেন যে আমার কোনো আকাঙ্ক্ষা আছে, আমি কি অপূর্ণ, আমি তখন আমার এই রাজনীতি বা আমার এই জীবন পূর্ণতা পাই যে আমি মানুষকে কিছু করতে পারবো। দেখেন আমাদের ইতিমধ্যে একটা চলে আসছে, এটা এই আলাপে বলা কি না ঠিক, দেখেন এটা আমাদের সিলেটের একটা প্রাকৃতিক, মানে তারা প্রকৃতির সন্তান। এই যে আমাদের চাষনি পীরের
বাহাদুর তাদের, এরা যে না খেয়ে মরতেছে সিটি কর্পোরেশনে, আমরা কি পারি না এদের ঠিক মতো খাবার দিতে? এই যে পশু পাখি যা কুকুর বিড়াল যা আছে শহরে, এরা তো আল্লাহ সৃষ্টি মানুষের সাথে। আমরা একটা যদি ডিজিটাল শহর করতে হয়, আমরা কিন্তু সবকিছু আল্লাহ সৃষ্টি সবকিছু আমরা সমস্যার সমাধান করব। আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া কেউ জনপ্রতিনিধি হতে পারে না। আমি যেহেতু জনপ্রতিনিধি হয়েছি, আমি চাই আমার 3টি ওয়ার্ড 19-20 ওয়ার্ডের মানুষ সুখী শান্তিতে বসবাস করো, এখানে কোনো সমস্যা না থাকে। আমরা পারি না কেন? পারবো। কিন্তু দেখেন, আমি চাইলাম, আমি গিয়ে কমপ্লেন দিলাম, আমি একটা জন্ম নিবন্ধন কাগজ নিয়ে গেলাম, আমি পানির সমস্যার কথা বললাম, কিন্তু সেটা আমাদের প্রশাসনের ওই যে যেটা বুঝাইতে পারতেছে না, তাদেরকে চালাইতে গিয়ে আমাদের কষ্ট হয়। আর বিশেষ করে মহিলা কাউন্সিলরদের তারা গুরুত্ব দেন না। নারী কাউন্সিলররা অনেক ইচ্ছা আছে, আমার অনেক ইচ্ছা, আমি অনেক কিছু করবো, কিন্তু আমি অনেক সময় পারি না। যুগে যুগে নারীরাই হয়ে উঠেছে এই সমাজের শক্তি। শুধু সমাজ নয়, হয়ে উঠুক পুরো দেশের নয়, হয়ে উঠুক পুরো দুনিয়া। নারী এবং পুরুষ সবাই আমরা সমান অধিকারে অধিকার পাব। তাই আমরা সবাই চাইবো যে যোগ্যতার বিচারে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যেন সেখানে বৈষম্য না ধরা হয়। একজন নারী কাউন্সিলর হিসেবে ওনাকে সেইটুকু সম্মান দেওয়া হোক যতটুকু ওনার প্রাপ্য। তো জনপ্রতিনিধি মানে যে শুধুমাত্র জনগণের জন্যই করে যাব এরকম কিছু না, জনগণকেও পাশে দাঁড়াতে হবে, সঠিক মূল্যায়ন করতে হবে। আপু, অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা কথার মাধ্যমে। আমি এটা নিজে একদম ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাই, আপনি কিন্তু সংস্কৃতি মনের মানুষ, এবং আমিও সংস্কৃতির সাথে যতটুকুই আছি, আমার বড় ইচ্ছে আপনার কণ্ঠে 2টা লাইন, আমি 2টা লাইন মাত্র শুনবো, আপনি কি আমাদেরকে শোনাবেন? হ্যাঁ হ্যাঁ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে দাদা, সে যে নাগাল পেলে পালায় চেলে লাগায় চোখে দাদা, আমি নিচে নাই পাইবে নাহি। সমস্যা নেই, আমরা 2 লাইন শুনবো বলেছি, আমরা 6 লাইন শুনেছি। যাই হোক, এখন দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান আলাপন অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে চাইলে প্রথমেই সিলেট আই নিউজের সাথে যুক্ত হবে এবং আমাদের পেজে লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট করে পাশে থাকবে। এবং এই ধারাবাহিক অনুষ্ঠানে নতুন নতুন অতিথির অজানা সব কথা আমরা জানবো, কিন্তু জানতে হলে প্রথমে কি করতে হবে? আপনাদের আমাদের সাথে সংযুক্ত হতে হবে। এবং আপু, আমি জানি যে আপনি তো সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত আছেন, তো সিলেটের অবহেলিত সাহিত্য কর্মীরা যারা আছেন, ওনাদের নিয়ে আপনার বক্তব্য কি বা ভাবনা কি? আমার তো ভাবনা হলো যে যারা কিছুটা লিখতে জানে, তারা যারা ভালোভাবে লিখতে পারে, সেভাবে আমি আমাদের লেখক সাহিত্যিক বা সংস্কৃতি কর্মী যারা আছে তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদের জন্য একটা ফান্ড আলাদা তৈরি করব, তাদের প্রতিভা যাতে মূল্যায়ন হয়। একজন লিখতে পারে, লিখছে, কিন্তু টাকার অভাবে বই বের করতে পারছে না, বা একজন ভালো তার গান জানে, কিন্তু সে তার গান পারফর্ম করতে পারছে না, বা সে সঠিকভাবে তার মূল্যায়ন হচ্ছে না, বা সে একটা গাড়ির স্কুল তুলতে পারছে না, বা আরো শিক্ষা দিতে পারছে না, সেটা যাতে না হয় আমি মনে করি মাননীয় মেয়র মহোদয় ইতিমধ্যে একটা ব্যবস্থা রয়েছে। সিটি কর্পোরেশনে যারা লেখালেখি করে, যারা গান বাজনা করে, সাহিত্য সংস্কৃতি করে, তাদের মাসিক বা বাৎসরিক একটা অনুদানের ব্যবস্থা করা হোক, যাতে আমাদের কোনো প্রতিভার মৃত্যু না হয়। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের সংস্কৃতি আছে, দেশে বিদেশে ছড়িয়ে আছে, আমাদের যারা আছে লেখালেখি করে বা বই বের করতে চাচ্ছে, বা যারা সঙ্গীত শিল্পী, তারা যেন পৃথিবীর সব জায়গায় তাদের মানে বাংলাদেশের পতাকা, সিলেটের গান তুলে ধরতে পারে বা কলম চালিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা যাতে, সেই মূল্যায়ন, একজন লেখকের যাতে সঠিক মূল্যায়ন, আমি সেটা চাইব। এবং সেটা উচিত আমাদের, আমরা যারা প্রশাসন, আমি জনপ্রতিনিধি আছি বা আপনার মাননীয় মেয়র মহোদয় আছেন, তারা যাতে
সংস্কৃতি মন্ত্রণালয়ে আছে যাতে সঠিক পদক্ষেপ নেয়। মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে সঠিক প্রতিভা, সঠিক মেধার যাতে মূল্যায়ন হয়, মেধাবী যাতে কেউ পিছিয়ে না পড়ে এবং কাজ না পায়, এরকম যাতে না করে। এবং লাস্টে আমি একটাই বলবো, আমরা সব অন্যায়কে গণাটিপে হত্যা করি। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করতে চাই, বঙ্গবন্ধু যেভাবে স্বপ্ন দেখেছিলেন, এবং আমাদের লাল সবুজের পতাকা আমরা যাতে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এবং কোথাও যাতে দুর্নীতি না থাকে, অন্যায়কে যেন কেউ কোনোভাবে সাপোর্ট না করে। আমি একেবারে অন্যায়কে সাপোর্ট দিতে চাই না, এবং আমি একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা সবাই চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, একদম ভালোবাসায় গড়ে উঠুক আমাদের এই দেশ। না থাকুক কোনো বৈষম্য, না থাকুক কোনো যোগ্যতার অযোগ্যতার এত বৈষম্য। আমরা প্রত্যেক দিন কোনো না কোনো কিছুর সম্মুখীন হচ্ছি কি কারণে? আমাদের দ্বারাই সৃষ্ট কোনো না কোনো সমস্যা, আবার আমরা এই সমস্যার সমাধান করে উঠতেছি। এবং আজকে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আপুর সাথে এটাই বুঝতে পারলাম যে উনি চান দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। একজন নারী কাউন্সিলর হিসেবে ওনার পথ চলা আমরা যতটুকু সংক্ষিপ্ত আকারে হোক আমরা জানতে পেরেছি। চলে আসবো অন্য কারোর সাথে আলাপনা আড্ডায়, এবং সেই অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে দেখি বিদায় নিচ্ছে। ধারাবাহিক অনুষ্ঠান আলাপন অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। সে অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে।